দিয়ে বোঝাটা একটু ধরো বুকিশ টাইপের। সো আমরা চেষ্টা করব জাস্ট বোঝার জন্য কিছু সিমুলেশন আগে একটু দেখে ফেলতে, আর তারপরে আমাদের যেই মেইন টপিকগুলো আছে, থিওরির যে আলাপ আলোচনাগুলো আছে, সেগুলো তো আমরা এই স্লাইডের মধ্যে লিখবই ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই একদম মনোযোগ দিয়ে ক্লাসে প্রথম থেকে ক্লাসটা করো ইনশাল্লাহ। আমরা আশা করছি এই অধ্যায়ের কনসেপ্ট নিয়ে ইনশাল্লাহ কারোর কোনো ঝামেলা থাকবে না। সো চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি বিসমিল্লাহ বলে। ওকে, সো আমরা লেকচার 1 শুরু করছি। সবার আগে একটু জাস্ট রিক্যাপ করে আসি, রিক্যাপ না, আগে একটু চ্যাপ্টার ম্যাপিংটা দেখে নেই যে আসলে এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। দেখো, মোটা দাগে ভাগ করলে আমাদের অধ্যায়ে টোটাল 10টা টপিক আছে। মোটা দাগে যদি ভাগ করা যায় তাহলে আমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে এরকম 10টা টপিক আছে। একটু আগে একটু পড়ে নেই। ধরো তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। আচ্ছা, তোমরা কি ক্লাস 9-10-এ থাকতে তরঙ্গ অধ্যায়টা পড়ছিলা? তোমরা তো পড়ে আসছিলা, মানে অ্যাটলিস্ট তোমাদের সিলেবাসে ছিল, তাই না? ও জোস, তাইলে তো আরো সেরা। তো তাহলে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি একটু নাম বলি, তাহলে তোমাদের বুঝতে চিনতে সহজ হবে। যেমন বিস্তার, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, এই রিলেটেড যে সমস্ত রাশিগুলো আছে, সেই রাশিগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপরে আমরা আছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কোনগুলা? যেমন শব্দ তরঙ্গ হতে পারে, যখন আমরা পানির মধ্যে একটা পাথর ফেলছি সেটা একটা অগ্রগামী তরঙ্গ হতে পারে। সো যে কোনো একটা তরঙ্গ যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেকটা জায়গায় এনার্জি ট্রান্সফার করছে, সেটাকে আমরা অগ্রগামী তরঙ্গ বলবো। সো অগ্রগামী তরঙ্গ কি জিনিস, এইগুলা ডিটেলসে আমরা দেখব সামনে। এবং তরঙ্গের সমীকরণ আসলে বলতে কি বোঝায়? আমরা সরলছন্দিত কণার সমীকরণ দেখছি, তরঙ্গের সমীকরণ বলতে কি বোঝায়, এই রিলেটেড ডিটেইলস আলোচনা আমরা এখানে করব। এরপরে আছে তরঙ্গের তীব্রতা। যে আমরা ধরো যখন শব্দ তরঙ্গের কথা যদি বলা হয়, শব্দ তরঙ্গের তীব্রতা যদি বেড়ে যায় তাহলে সাউন্ড আমাদের কানে বেশি জোরে বাজে, যদি তীব্রতা কম থাকে তাহলে সাউন্ড আস্তে আস্তে লাগে। সো তীব্রতার সাথে আসলে কোন প্রপার্টিটার সম্পর্ক আছে, কোন বৈশিষ্ট্যটার সম্পর্ক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর আছে উপরিপাতন নীতি। ধরো এক পাশ থেকে একটা শব্দ আসতেছে, আরেক পাশ থেকে আরেকটা শব্দ আসতেছে, দুইটা শব্দ উপরিপাতিত হলো। একদিক থেকে একটা লাইট আসতেছে, আরেক দিক থেকে আরেকটা লাইট আসতেছে, একটা লাইটের উপরে আরেকটা লাইট আপতিত হয়ে গেল। সো তাহলে আসলে কি ঘটনা ঘটবে, সেইগুলো আমরা এই উপরিপাতন নীতি নিয়ে আলোচনা করব। স্থির তরঙ্গ, এটা আর একটা নতুন ধরনের তরঙ্গ। দেখো, আমরা জানি তরঙ্গ এক পাশ থেকে আরেক পাশে যায়, তরঙ্গ শক্তিকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে। সো এটা একটা নতুন ধরনের তরঙ্গ। দেখো, স্থির তরঙ্গ কেমন একটু এরকম হয়ে গেল না, যে চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার টাকা পয়সার কোনো অভাব নেই। হ্যাঁ, অনেকটা এইরকম টাইপের টার্ম লাগে যে ভাই তরঙ্গ এটা আবার স্থির। হ্যাঁ, মানে ওই যে তোমাদের অভিদাদা একটা কথা বলে না, পবিত্র পাপী, তো অনেকটা ওই রকম টাইপের লাগতেছে। তো যাই হোক, ওই স্থির তরঙ্গ এটা দেখবো আমরা। তারপর আছে অনুনাদ, এটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক। শব্দের তীব্রতা লেভেল, এগুলা নিয়ে কথাবার্তা বলবো। অনেকটা এই তরঙ্গের তীব্রতার সাথে এর একটা রিলেশন আছে, এগুলা দেখবো। তারপরে বিট বা স্বরকম্প। বিট বা স্বরকম্প, বিট জিনিসটা কি? বিট হচ্ছে, তোমরা দেখবা যে ধরো দুইটা সাউন্ড যখন একই সাথে বাজতে থাকে, তখন সাউন্ড মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। এই জিনিসটা আসলে কেন হয়, কিভাবে হয়, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপরে আছে টানা তারের কম্পন, যে একটা তার যদি টান টান করে রেখে দিই, এখানে একটা ছোট্ট টোকা দিই, তাহলে কি হবে, তারটা কাঁপতে থাকবে। সো এই কাঁপা রিলেটেড, এখানে সেই তরঙ্গের বেগ কত হবে, বেগটা কার উপর নির্ভর করে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপর আছে বায়ু স্তম্ভের কম্পন। সো আমরা মোটামুটি টপিক আছে, মোটা দাগে ভাগ করলে এই 10টা টপিক নিয়ে আমাদের এই অধ্যায়টা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এবং অগ্রগামী তরঙ্গ। এই দুইটা টপিক যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে পরের টপিকগুলো আসলে তোমার কাছে বেশ ইজি লাগবে। বুঝতে পারছো? অনেক সহজ লাগবে, রাইট? গিটারের মতন, এই যে টানা তারের কম্পন গিটারের সাথে রিলেট করে ফেলছো, ভেরি গুড। সো আমরা চলো আগে একটু রিভাইজ করে আসি যে সরল ছন্দিত স্পন্দনে আসলে আমরা কি কি দেখছিলাম, মানে আমাদের অ্যাটলিস্ট কতটুকু জিনিস একটু মাথায় থাকলে এই অধ্যায়টা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, সেইগুলো আমরা একটু দেখি। সো দেখো বস, আমরা প্রথমে আগে ওই যে সরল ছন্দিত স্পন্দনটা কেমন ছিল এইটা যদি একটু দেখাই। দেখো সরল ছন্দিত স্পন্দনটা কেমন ছিল,
এই যে দেখো একটা কণা, এই যে একটা নীল কণা দেখতে পাচ্ছ, এই কণাটা কিন্তু ডানে বামে এরকম একটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, ঠিক আছে। সো এটা হলো মাঝখানে তার সাম্যাবস্থান, আমরা এগুলো কিন্তু জানি তাই না, যে এই পাশে গেলে ত্বরণ সর্বোচ্চ হয়ে যায়, মাঝখানে বেগ থাকে সবচাইতে বেশি, তারপরে মাঝখানে আসলে তার ত্বরণ হয়ে যায় শূন্য। সো এরকম বিভিন্ন রাশি কিন্তু আমরা দেখছিলাম। এবং একটা কণা যখন সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে তখন তার সরণের যেই সমীকরণ, এটাও কিন্তু আমরা সরলছন্দিত স্পন্দনের টপিকের মধ্যে দেখছি। সো সেটা কি ছিল, একটু যদি পিছন থেকে আসি, যে ধরো ভাইয়া এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা আর এইটা হলো আমাদের একটা কণা। সো এই কণাটা কি করছে, এই কণাটা হচ্ছে সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সো এটা যদি স্পন্দিত হয় যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, যদি আমি চাই যে কণাটা সাম্যাবস্থান থেকে তার সরণ কত, সাম্যাবস্থান থেকে তার সরণ কত, তাহলে এই সরণের সমীকরণ আমরা লিখেছিলাম এরকম ছিল, দেখো y সমান সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? বলতো কোনটার পরিচয় কি ছিল? এ মানে ছিল বিস্তার, বিস্তার মানে কি ছিল? বিস্তার মানে হচ্ছে এই যে কণাটা উপরে নিচে ওঠানামা করছে, সো কণাটা যে কোনো একদিকে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তার যেই সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ, সেই সর্বোচ্চ সরণটাকে আমরা বলছিলাম এ বা বিস্তার। তারপরে ওমেগাটা কি ছিল? ওমেগা ছিল হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এবং মনে আছে যে এই ওমেগাটাকে নিয়ে আসার জন্য আমরা একটা বৃত্তীয় গতির সাহায্য নিছিলাম, তাই না? একটা সুষম বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা কণা ওমেগা স্পিডে যদি ঘুরতে থাকে সেটার সাথেই কিন্তু আমরা রিলেট করছিলাম সরলছন্দিত গতির সমীকরণটাকে, তাই না? এবং টি তো সময়, আর এই ডেল্টাকে আমরা কি বলি? ডেল্টা হচ্ছে ছিল আদি কোণ বা আদি দশা, আদি কোণ বা আদি দশা। আর এই সাইনের ভিতরে যে পোর্শনটুকু থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি দশা। দশা মানে কি? দশা মানে কিন্তু তোমরা জানো এটা হচ্ছে ওই যে সেই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কণার অ্যাঙ্গেলটা, তাই না, কোণটা। সো তাহলে ওইটাকে আমরা কিন্তু দশা বলে থাকি। সো এই ছিল সরলছন্দিত স্পন্দনের একটা ওভারভিউ, ঠিক আছে? আমরা জাস্ট ছোট করে একটু আলোচনা করলাম। এখন এই যে সরলছন্দিত স্পন্দিত একটা কণা, যখন আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করি, তরঙ্গ নিয়ে আলোচনা করি, তখন তরঙ্গগুলা আসলে কেমন হয়, চলো সেটা আগে একটু দেখে আসি, তারপরে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে যাব। সো দেখো এইখানে একটা ছোট্ট সিমুলেশন, খুবই ছোট্ট একটা সিমুলেশন। এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছ, এইখানে আমাদের একটা মাধ্যম আছে, এইখানে আমাদের একটা মাধ্যম আছে। মাধ্যম বলতে কি? মাধ্যম বলতে আমরা এখানে বোঝাচ্ছি, দেখো অনেকগুলো ছোট্ট ছোট্ট পুঁথি রাখা আছে, ছোট্ট ছোট্ট পুঁথি রাখা আছে। সো এই পুঁথিগুলো একটা সুতার সাহায্যে যুক্ত করা। সো আমরা যদি এই পাশের একটা পুঁথিকে ধরে নাড়া দেই, তাহলে দেখা যাবে অন্য পাশের পুঁথিগুলাও তারাও চলা শুরু করবে, তারাও কাঁপাকাঁপি শুরু করবে। সো তরঙ্গের খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যখন ধরো একটা স্থির পানিতে একটা পাথর নিক্ষেপ করলাম, স্থির পানিতে একটা পাথর নিক্ষেপ করলাম। সো পাথর নিক্ষেপ করলে পাথরটা পানির উপরে যেখানে এসে পড়লো সেখান থেকে কিন্তু একটা কম্পন সৃষ্টি হয়, এবং দেখা যায় এই যে ঢেউটা তৈরি হয় বা এই যে তরঙ্গটা তৈরি হয়, যে শক্তিটা ওই পাথরটা এসে পানিকে দিছে, পানির কণাগুলা কিন্তু সেই শক্তিটাকে নিয়ে 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 পাড়ে গিয়ে ধাক্কা দেয়। তুমি দেখো যখন তুমি পুকুরের মধ্যে একটা পাথর নিক্ষেপ করলা, তখন কিন্তু যেখানে পাথরটা গিয়ে পড়বে ওখানকার পানিটা কাঁপাকাঁপি শুরু করে। এবং শুধু কি ওই পাশের পানিটাই কাঁপে, নাকি চারপাশে যত পানির কণা আছে সবাই কাঁপতে থাকে? সো সবাই যদি কাঁপতে থাকে, দেখো একটা সময় কি দেখা যায় যে ওই ঢেউটা কিন্তু পাড়ে গিয়ে একটা ধাক্কা দেয়। সো পাড়ে গিয়ে যে ধাক্কা দিল, একটা এনার্জি দিল, এই এনার্জিটা পাইছে কার কাছ থেকে? সেই পাথরের কাছ থেকে পাইছে। সো দেখো এনার্জিটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল, যে পাথরের কাছ থেকে পানিটা যেই এনার্জি পাইছিল সেই এনার্জিটা কিন্তু পার পর্যন্ত গিয়ে ট্রান্সফার হয়ে গেছে। সো তরঙ্গের মাধ্যমে কিন্তু শক্তি ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেকটা জায়গায় শক্তি ট্রান্সফার হয়। সো কিভাবে করে তরঙ্গটা প্রোপাগেট করে
মাধ্যমের মধ্যে কিভাবে করে তরঙ্গটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায় সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো ওইটার জন্যই আমরা ছোট্ট একটা সিমুলেশন আগে একটু দেখে ফেলি। সো খেয়াল করো এখানে কাহিনীটা কি হচ্ছে সেটা আগে আমি একটু ছোট করে ব্যাখ্যা করে আসি। যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা পুঁথি রাখা আছে, ছোট্ট ছোট্ট বিডস রাখা আছে, পুঁথি রাখা আছে। সো এই পুঁথিগুলা একটা থেকে আরেকটা একটু আলাদা করার জন্য বা মাঝখানে একটু ভেরিয়েশন নিয়ে আসার জন্য এই লালগুলার মাঝখানে একটা সবুজ দিয়ে দিছে, লালগুলার মাঝখানে একটা সবুজ দিয়ে দিছে। ভালো কথা। এখন এই পাশে একটা চাকার মতন জায়গার জিনিস দেখতে পাচ্ছ। সো এটা কি হবে, যখন আমি এখানে স্টার্ট দিব তখন এই পাশের যে চাকাটা সেটা ঘুরতে শুরু করবে, এবং এটা যখন ঘুরতে থাকবে তখন দেখা যাবে এই যে রডটা সেই রডটা উপরে উঠে আবার নিচে নামবে। তার মানে কি, এটা যদি একবার উপরে উঠে নিচে নামে তখন কিন্তু এইখানে যে কণাটা সেটা একবার উপরে উঠে নিচে নামবে, এবং এরা সবাই যেহেতু সুতা দিয়ে কানেক্টেড তাহলে দেখা যাবে এর সাথে সাথে পাশেরটাও উঠবে, তার পাশেরটাও উঠবে, তার পাশেরটাও উঠবে। সো দেখা যাবে যে একটা ওয়েভ সৃষ্টি হবে, একটা তরঙ্গ সৃষ্টি হবে। সো আমরা এখান থেকে দেখো, যদি আগে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আগে একটু চলো এটাকে অন করে দেই, সিমুলেশনটাকে অন করে দেই। এই দেখো, জাস্ট কিছুক্ষণ আগে দেখো যে আসলে কিছু একটা হচ্ছে এই জায়গাটাতে, কিছু একটা এই জায়গাটাতে হচ্ছে। সেখানে কি হচ্ছে দেখো, আমি একটু আইসোটা কমাই দেই, তাইলে স্ক্রিনটা আরেকটু অন্ধকার হলে হয়তো একটু ডিপ দেখতে পারবা। ওকে, সো খেয়াল করো এখানে যেটা হচ্ছে দেখো, এই যে আমাদের একটা কণা দেখছো, এই কণাটা উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে, এবং দেখো এই যে একটা ঢেউ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এইটাই হলো তরঙ্গ, এটাই হলো তরঙ্গ। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যে আগে সরল ছন্দিত স্পন্দন পড়ছিলাম সেইটার সাথে আসলে এই অধ্যায়ের মূল বেসিক পার্থক্যটা কোন জায়গায়? দেখো, যখন আমরা আগে সরল ছন্দিত স্পন্দন পড়ছিলাম তখন কিন্তু স্পন্দনরত কণা ছিল কয়টা বলতো? সরল ছন্দিত স্পন্দনে কয়টা কণা স্পন্দন হতে থাকে? একটা কণা, তাই না? ভেরি গুড, একটা কণা কিন্তু স্পন্দিত হতে থাকে। কিন্তু ভাইয়া যখন একটা তরঙ্গ ফর্ম হচ্ছে, একটু লক্ষ্য করে দেখো তো, এখানে কি একটা মাত্র কণাই স্পন্দিত হচ্ছে, নাকি সবগুলা কণাই এরকম উপরে নিচে আপ ডাউন করে স্পন্দিত হচ্ছে? প্রত্যেকটা কণাই কিন্তু স্পন্দিত হচ্ছে। সো আমি যদি একটু নর্মাল মোডে যাই, দেখো খুব ফাস্ট লাগতেছে। এই ফাস্ট লাগলেও তুমি একটু সবুজ কণাটার দিকে তাকায় লক্ষ্য করো তো, সবুজ যে কণাগুলো আছে সেগুলোর দিকে তাকায় লক্ষ্য করো তো। সবুজ কণাগুলো দেখছো, তারা কিন্তু শুধুমাত্র সবুজ কণাগুলা উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে। লালগুলার দিকে তাকালে একটু চোখে ধাঁধা লেগে যায়, ঠিক মতন পার্টিকেলটাকে আলাদা করা যায় না। কিন্তু সবুজ কণাটার দিকে কিন্তু একটা ছায়া হয়ে থাকে কেমন যেন। সো যখন তরঙ্গটা মুভ করছে খেয়াল করে দেখো, এই সবুজ কালারটা দেওয়াই এই কারণে যে দেখো একটা কণা কিন্তু নিজের অবস্থানে থেকে তারা উপরে নিচে ওঠানামা করছে, এবং তরঙ্গ দেখো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। বুঝতে পারছো? সো এইখানে যেটা বললাম যে দেখো প্রত্যেকটা কণা কিন্তু নিজেদের অবস্থানে থেকে তারা উপরে নিচে ওঠানামা করছে। অনেক সময় আমাদের কাছে মনে হয় যে ভাইয়া তরঙ্গটা হয়তোবা মানে প্রত্যেকটা কণাই হয়তোবা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। না, প্রত্যেকটা কণা বাম দিক থেকে ডান দিকে যায় না। কি হয় এখানে, আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণা তারা নিজের অবস্থানে থেকে উপরে নিচে ওঠানামা করে, এবং তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে কিন্তু আস্তে আস্তে ট্রান্সফার হতে থাকে, এক পাশ থেকে আরেকটা পাশে স্থানান্তরিত হতে থাকে। ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখো আরো কিছু প্রপার্টি আছে, যেমন এখানে অ্যামপ্লিটিউড দেখতে পাচ্ছ। বলো তো অ্যামপ্লিটিউডের বাংলা কি? অ্যামপ্লিটিউডের বাংলা কি বলো তো? বিস্তার। গুড, অ্যামপ্লিটিউডের বাংলা হচ্ছে বিস্তার। সো দেখো, যদি আমরা এখান থেকে এই বিস্তারটাকে বাড়াই দেই তাহলে কি এক্সপেক্ট করতেছো তুমি? যদি বিস্তারটাকে বাড়াই দেই, আমরা মনে আছে বিস্তার মানে কি ছিল, যে একটা স্পন্দনরত কণা সেটা যে কোনো একদিকে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যেই সরণ সেটা ছিল বিস্তার। তাহলে যদি বিস্তার বাড়াই দেই তার মানে বোঝাচ্ছে আগে যদি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ 2 সেন্টিমিটার যেত, এখন হয়তো সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ 4 সেন্টিমিটার যাবে, 5 সেন্টিমিটার যাবে, তাই না? আরো বেশি উপরে নিচে যাবে। সো যদি আমরা বিস্তারটাকে বাড়াই দিই, দেখো মোশনটা কেমন হয়। এই দেখো,
যদি আমরা বিস্তারটাকে বাড়াই দেই, দেখো আগে যতটুকু এটা উপরে নিচে উঠতো এখন তার থেকে আরো বেশি উপরে নিচে ওঠা নামা করছে। ঠিক আছে, তাহলে ভাইয়া বিস্তার বাড়লে আসলে এখানে কি বাড়ছে এটা আমরা ক্লিয়ার বুঝতেছি অন্তত, যে ঠিক আছে একটা কণা যদি বিস্তার বাড়ে তাহলে কিন্তু সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তার বিস্তারটা হবে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি যে বিস্তার সরণটা ওইটাই হচ্ছে তার বিস্তার। তাহলে বিস্তার বাড়লে তার একদিকে সর্বোচ্চ সরণটা বাড়তে থাকবে। এরপরে আমরা আরেকটা রাশি দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি। বলতো ফ্রিকোয়েন্সির বাংলা কি? ফ্রিকোয়েন্সির বাংলা কি? কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক মানে কি? যদি বলি কম্পাঙ্ক 5 হার্জ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে কণাটা 1 সেকেন্ডে 5 বার পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। ভাইয়া পূর্ণ স্পন্দন কথাটার মানে কি? দেখো এই প্রত্যেকটা কিন্তু স্লাইডের মধ্যে সংজ্ঞাসহ লেখা আছে, তুমি এই জিনিসগুলো আগেও টুকটাক তোমার আইডিয়া আছে, যেহেতু আগের চ্যাপ্টারটা কিছুটা পড়া আছে। সো আমরা এগুলো নিয়ে ডিটেল সংজ্ঞা আবার যাব, কিন্তু জাস্ট এখান থেকেই একটু একবার রিক্যাপ করে যাচ্ছি সব কিছুই। সো আমরা এখান থেকে দেখো কম্পাঙ্ক মানে কি ছিল। আচ্ছা, পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন মানে কি? যে ধরো এই যে কণাটা এখান থেকে সাম্যাবস্থা থেকে একবার উপরে গেল, আবার নিচে নামলো, আবার এই যে এই জায়গাতে আসলো, এই পুরা একটা সম্পূর্ণ কম্পনকে আমরা বলছি পূর্ণ স্পন্দন, তাই না? পূর্ণ স্পন্দন কোনটা? যে কোনো আমরা যখন একটা কণা চলা শুরু করছে তখন একবার ম্যাক্সিমাম হাইটে গেল, আবার মাঝে আসলো, আবার নিচে নামলো, আবার আগের জায়গায় আসলো, এইটাকেই কিন্তু আমরা বলছি পূর্ণ স্পন্দন। ঠিক আছে, তাইলে একটা পূর্ণ স্পন্দন কি এটা বুঝলাম। তাহলে 5 হার্জ যদি হয় এটার মানে কি বুঝবো? যে একটা কণার কম্পাঙ্ক যদি 5 হার্জ হয় এর মানে কি? এর মানে হচ্ছে কণাটা 1 সেকেন্ডে 5টা পূর্ণ স্পন্দন দেয়। কণাটা 1 সেকেন্ডে 5টা পূর্ণ স্পন্দন দেয়। তাহলে দেখো যদি আমরা এখন ফ্রিকোয়েন্সি আছে 1.5, বলো তো যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দেই তাহলে তুমি কি এক্সপেক্ট করো? যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দেই তাহলে তুমি কি এক্সপেক্ট করো? এই যে স্পিডটা উপরের নিচে ওঠানামার যে স্পিড, এটা কি আরো বাড়বে নাকি কমবে বলো তো? যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দেই তাহলে এই উপরে নিচে ওঠানামার স্পিডটা কি কমবে না বাড়বে? বাড়বে। থ্যাংক ইউ। সো তোমরা অলরেডি গেস করে ফেলতে পারতেছো। সো যদি আমি এটা বাড়াই দিই তাহলে দেখো তো, দেখো আগের থেকে দেখছো স্পিড কিন্তু বেড়ে গেছে, উপরে নিচে ওঠানামার স্পিড কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, উপরে নিচে ওঠানামার স্পিড বেড়ে গেছে। আচ্ছা ভালো কথা, আমরা নর্মাল স্পিডে রাখি, নর্মাল যেরকম ছিল আগে সেরকম রাখি। এরপরে আরেকটা রাশি সম্পর্কেও আমরা কম বেশি শুনছি, সেটা হচ্ছে ভাইয়া তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ। দেখো তরঙ্গ বেগ শুনলে মনে হয় না জানি কি, কিন্তু এটার সাথে নর্মাল কোনো একটা বস্তুর বেগের কোনো পার্থক্য নাই। একটা বস্তুর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড আমি বলি, তার মানে কি? যে বস্তুটা 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব যায়। সো তরঙ্গের ক্ষেত্রেও তরঙ্গের একটা বেগ আছে। সো তরঙ্গের বেগ আমি যদি বলি 300 মিটার পার সেকেন্ড, তার মানে বুঝবো যে তরঙ্গটা 1 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। সো আমরা এখানে দেখো তরঙ্গের বেগ বলতে কোনটাকে বুঝবো? তরঙ্গের বেগ বলতে কোনটাকে বুঝবো? সো এখান থেকে দেখো এই যে একটা লুপ আমি নিলাম, ধরো এই যে একটা লুপ নিলাম, এই লুপটা এই যে দেখো বাম দিক থেকে যে ডান দিকে যেই স্পিডে যাচ্ছে, এই লুপটা বাম দিক থেকে ডান দিকে যেই রকম স্পিডে মুভ করছে সেইটাই হচ্ছে তরঙ্গের বেগ। সো তরঙ্গ বেগ কোনটা? এই যে বাম দিক থেকে ডান দিকে যে লুপটা যাচ্ছে না, এই যে বাম দিক থেকে ডান দিকে এই যে লুপটা যাচ্ছে, এইটাই হচ্ছে তরঙ্গের বেগ। বুঝতে পারছো? এটাই হচ্ছে তরঙ্গের বেগ। ঠিক আছে, সহজ জিনিস। তাহলে এখনো পর্যন্ত যা কিছু দেখছি প্রত্যেকটা জিনিস হয় আগে পড়ছি আর না হলে খুবই সিম্পল। ঠিক আছে, সো তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম, এখানে আরও কয়েকটা রাশি আছে কিন্তু এগুলো আমাদের ইন্টারমিডিয়েটের জন্য খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট না। যেমন ড্যাম্পিং একটা কথা আছে, ড্যাম্পিং যদি বেশি হয় কম হয় তাহলে দেখা যাবে যে এখানে যেই ওয়েভটা সেই ওয়েভটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে। মানে এখানে অনেক বেশি একটা ওয়েভ কিন্তু যত দূরে যাবে আস্তে 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 এই ঢেউটা ছোট হতে থাকবে, এটাকে বলে ড্যাম্পিং হওয়া। নর্মালি তো ড্যাম্পিং থাকে কিন্তু আমরা আপাতত থিওরিটিক্যাল কেসে এখন ড্যাম্পিং নিয়ে কোনো চিন্তা ভাবনা করছি না। দেখাবো, দেখো যদি ড্যাম্পিংটাকে বাড়াই দেই তাহলে দেখো এখান থেকে কত একটা বিস্তারে দেখো তরঙ্গ সৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো পরে দেখো ড্যাম্পিং হয়ে নাই হয়ে গেছে একেবারে। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা ইন্টারমিডিয়েটে আলোচনা নাই। আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে ছিলাম ওই সময় এই ড্যাম্পিং মোশনের জন্য
সিম্পল হারমোনিক মোশন কিভাবে চেঞ্জ হয় বা ওয়েভের ইকুয়েশন কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসগুলো আমরা তখন দেখছিলাম। সো যাই হোক, আমরা এখান থেকে দেখো অ্যাটলিস্ট একটা আইডিয়া পেলাম যে তরঙ্গ আসলে কিভাবে করে প্রোপাগেট করছে। চলো সিমিলার আরেকটা আমরা একটু দেখে আসি, সিমিলার আরেকটা সিমুলেশন আমরা একটু দেখে আসি। এটা খুব দারুণ একটা সিমুলেশন ওয়েবসাইট, দেখো এটা হচ্ছে phy.hk। এখানে জিনিসগুলো বোঝানোর জন্য দারুণ একটা ওয়েবসাইট এটা। সো আমরা তরঙ্গ বেগ সম্পর্কে তো একটা আইডিয়া পাইছি। সো এইটাতে আমি আসার আগে চলো একটু তাত্ত্বিক কথাবার্তা একটু পড়ে আসি, যে রাশিগুলো সম্পর্কে দেখলাম একটু তাত্ত্বিক কথাবার্তা পড়ে আসি। দেখো তরঙ্গের সংজ্ঞা কি বলছে তরঙ্গের সংজ্ঞায়, এটা কিন্তু পরীক্ষায় ক নাম্বার প্রশ্নে আসে এবং হুবহু এটা লিখে দিতে পারলে 1 নাম্বার পেয়ে যাবা। সো দেখো তরঙ্গের সংজ্ঞাটা কি বলে, দেখো যে পর্যাবৃত্ত আন্দোলন, আয় হায় আন্দোলন, এটা আবার কি আন্দোলন আসলো কোথার থেকে? দেখো আন্দোলন কথাটা কেন বলতেছে, পর্যাবৃত্ত কথাটা বলতেছে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। পর্যাবৃত্ত গতি আমরা দেখছি যে নির্দিষ্ট সময়ে কোনো একটা কণা একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে আমরা তাকে পর্যাবৃত্ত গতি বলি। সেখানে বলতেছে যে পর্যাবৃত্ত আন্দোলন। এখন বলো তো আন্দোলন কি কখনো একা একা হয়? যে তুমি আজকে ধরো ইচ্ছা করলা যে কলেজের পরীক্ষা, আমি একটু কলেজের সামনে একটা প্ল্যাকার্ড দাঁড়ায় থাকবো, বলবো যে স্যার আমাদের পরীক্ষাটা 10 দিন আগায় নেন কারণ স্যার আমার পড়া শেষ। তো এই যে আন্দোলন তুমি করবা, এই আন্দোলনে কি আসলে কোনো গ্রাউন্ড থাকবে? এটা কি আন্দোলন হবে আসলে যে তুমি নিজে একা দাঁড়ায় আছো একটা প্ল্যাকার্ড নিয়ে, হ্যাঁ একা একা আন্দোলন করতেছি, এটা হইলো কিছু না। আন্দোলন করতে হলে একা তো হয় না, কয়েকজনের সাথে নিয়ে আন্দোলন করতে হয়। সো এখানে বলতেছে দেখো প্রথম শব্দটা, তরঙ্গ থাকলে একটা কিওয়ার্ড স্যাররা খুঁজবেই, সেটা হচ্ছে আন্দোলন কথাটা আছে কিনা। যে পর্যাবৃত্ত আন্দোলন, অর্থাৎ এটা এমন একটা আন্দোলন যেটা পর্যায়বৃত্তিকভাবে হবে। সো যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একই স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। এই সংজ্ঞাটা হুবহু তপন স্যারের বই ফলো করে লেখা, হুবহু তপন স্যারের বই ফলো করে লেখা। সো আমরা দেখো কি কি শব্দগুলা কিওয়ার্ড পরীক্ষার সময় কোনগুলা মাথায় রাখতে হবে। যে পর্যাবৃত্ত আন্দোলন, এটা থাকতেই হবে। কোনো জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একই স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মাধ্যমের কণাগুলাকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। দেখো যেই তরঙ্গটা একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল, মাধ্যমের যে কণাগুলা ছিল সেই কণাগুলা কি বাম দিক থেকে ডান দিকে স্থায়ীভাবে প্রসারিত হচ্ছিল? স্থায়ীভাবে কোনো দিকে স্থানান্তরিত হয়েছিল না, তারা কিন্তু নিজের জায়গাতে থেকেই উপরে নিচে আপ ডাউন করছে এবং তরঙ্গ এটার ফলে বাম দিক থেকে ডান দিকে ট্রান্সফার হয়েছে। আচ্ছা বলো তো, এই যে বললাম যে ভাইয়া একই স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, এটা কি আসলে বাস্তব কথা কিনা? দেখো অবশ্যই এটা বাস্তব কথা। সাপোজ এই যে কণাটা স্পন্দিত হচ্ছে, শুরুতে কিন্তু এখান থেকেই শক্তিটার সূত্রপাত, এখান থেকে কিন্তু শক্তির উৎস। সো বলো তো যদি আমি এখানে একটা মোবাইলকে রাখি, সো যদি এই পাশে আমি একটা শক্তির উৎস তৈরি করি, এইটা যদি কাঁপাকাঁপি করে, এখানে একটা মোবাইল রাখলে মোবাইলটা কি হবে? এই তরঙ্গের সাথে সাথে উপরে উঠবে আবার নিচে নামবে, উপরে উঠবে আবার নিচে নামবে। আচ্ছা এই মোবাইল ফোনটাকে উপরে নিচে ওঠানামা করানোর জন্য শক্তি লাগছে না? এই শক্তিটা তরঙ্গ কার কাছ থেকে পাইছে? এইখান থেকে পাইছে। তাহলে দেখো শক্তি এই পাশে সৃষ্টি হয়ে শক্তি কিন্তু এই পাশে চলে গেছে। সো শক্তি এক পাশ থেকে আরেক পাশে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। এবং একই সাথে আরেকটা কথাও বলা যায়, সেটা হচ্ছে শক্তি শুধু না, শক্তির সাথে তথ্যকেও স্থানান্তরিত করা যায়। আমরা যে ফোনে কথা বলি, ধরো মাইক্রোওয়েভ তরঙ্গটা কিন্তু তথ্য এক পাশ থেকে আরেক পাশে পাঠায়। মানে মাইক্রোওয়েভের মাধ্যমেই কিন্তু তথ্য এক পাশ থেকে আরেক পাশে যায়। তোমরা হয়তোবা ওই যে ডিমodulation মানে এম, তারপরে
FM এগুলোর নাম শুনছো। সো মূলত তরঙ্গটা শুধুমাত্র যে শক্তি স্থানান্তরিত করে এরকম না, শক্তির সাথে সে সিগন্যালও কিন্তু ট্রান্সফার করে। সো সিগন্যাল ট্রান্সফার বলতে কি? সিগন্যাল ট্রান্সফার হচ্ছে ওই যে ডিজিটাল সিগন্যাল হতে পারে, ম্যানুয়াল সিগন্যাল হতে পারে। সো এইগুলা নর্মালি দেখা যায় তাড়িত চৌম্বক তরঙ্গের বেলাতে প্রযোজ্য। সো ওই তরঙ্গের যে প্রকারভেদগুলা, সেই প্রকারভেদগুলা নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো। আপাতত ওই কমপ্লেক্স বিষয়ের দিকে আমরা এখন যাব না, একদম সিম্পল যেই আমাদের যান্ত্রিক তরঙ্গ, সেই যান্ত্রিক তরঙ্গের মধ্যে আমরা থাকব। সো যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? যেই তরঙ্গটা প্রপাগেট করার জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকেই যান্ত্রিক তরঙ্গ বলে। সো আমরা এখান থেকে যেটা বলছিলাম যে আমাদের তরঙ্গটা এক পাশ থেকে আরেক পাশে কি ট্রান্সফার করে? শক্তি ট্রান্সফার করে। তরঙ্গটা এক পাশ থেকে আরেক পাশে শক্তি স্থানান্তরিত করে। ভালো কথা। এবার দেখো যে আমরা কিছু সংজ্ঞা, তরঙ্গ সংক্রান্ত কতিপয় রাশি একটু জেনে রাখি। এগুলো তোমরা অলরেডি সিমুলেশনের মাধ্যমে বুঝে গেছো, এবার একটু সংজ্ঞার সাথে মিলায় নাও। দেখো কি বলছে, তরঙ্গ সৃষ্টিকারী বা তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। ঠিক আছে, তরঙ্গ সৃষ্টিকারী বা তরঙ্গের উপরে স্থিত কোনো কণা। ভাই বিশ্বাস করো, আমি যখন ক্লাস 9-10-এ তরঙ্গের সংজ্ঞাগুলো পড়তাম আমার কাছে খুবই কঠিন লাগতো, কারণ এই যে তরঙ্গ উপরিস্থিত কণা, এইটার মানেটা কি এটাই বুঝতাম না। ক্লাস 9-এর শেষের দিকে তরঙ্গ আমাদের স্কুলে পড়াইছিল, আইডিয়াল স্কুলে। সো স্কুলের সাথে সাথে আমিও পড়া শুরু করছিলাম, কিন্তু এই যে তরঙ্গ উপরিস্থিত কণা, এটার মানেটা কি এটাই কখনো বুঝি নাই ওই সময়। সো আশা করি তোমরা ক্লিয়ার যে তরঙ্গ উপরিস্থিত কণা মানে কোনগুলা। এই যে তরঙ্গ, এই যে তরঙ্গটা প্রপাগেট করতেছে, তরঙ্গের উপরে যে সমস্ত কণাগুলা আছে, তরঙ্গের উপরে স্থিত যে সমস্ত কণাগুলা আছে, সো এই কণাগুলার একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। সবাই এই সংজ্ঞাটা কি বুঝছি? ক্লিয়ার? ওই যে পূর্ণ স্পন্দন যেটার কথা বলছিলাম, এইটা কি সবাই বুঝছি? ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ, ক্লিয়ার। পরেরটাতে চলো দেখি কি বলছে। পর্যায়কাল কাকে বলে? দেখো পর্যায়কাল, তরঙ্গের উপরে অবস্থিত কোনো কম্পনশীল কণার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল টি বলে। সো একটা কণা তার পূর্ণ একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেইটাকে আমরা বলি ওই তরঙ্গের পর্যায়কাল। একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, ডান। কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণা এক সেকেন্ডে বা একক সময়ে যতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক এফ বলে। তাহলে এই সংজ্ঞাগুলা পরীক্ষায় ক নাম্বার প্রশ্নে আসবে এবং হুবহু কিন্তু এগুলো এভাবে লেখা লাগবে। সিম্পল, ঠিক আছে? এগুলা কিন্তু একেবারে সহজ সহজ জিনিসপত্র, একেবারে সহজ সহজ জিনিসপত্র। ঠিক আছে বস, অল ক্লিয়ার? গুড। এইবার যাই তাহলে পরের টপিকে। পরেরটা কি আছে? বিস্তার। আনবিলিভেবল। তরঙ্গের উপরে অবস্থিত কোনো কম্পনশীল কণা স্থির বা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকেই ওই তরঙ্গের বিস্তার বলে। ভাইয়া সহজ না এগুলা? সিম্পল একদম। গুড, ঠিক আছে, ডান। দশা, দশা জিনিসটা কি? দশা আমরা ভাই যখন আমরা ফ্রেন্ডদের সাথে কথা বলি, বলি যে কি অবস্থা তোর, কি দশা, তোর অবস্থা কি, তখন ধরো ও তার অবস্থা কিন্তু বিস্তারিতভাবে বলার চেষ্টা করে যে আরে দোস্ত আজকে দুপুরে খাই নাই, আমি গতদিন 3টা চ্যাপ্টার পড়ছি, আজকে স্কুল থেকে এসে মার কাছে মার খাইছি, তারপরে আজকে বাসার টিচার এসে বইকা গেছে, আজকে ঘুমাইছি এত ঘন্টা। সম্পূর্ণ দশা, তার অবস্থা কি, সেই অবস্থাগুলো কিন্তু সে বলে। যখন তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে বন্ধু তোমার দশা কি, অবস্থা কি, তার যাবতীয় জীবনে যা চলছে সব কিছু নিয়ে কিন্তু সে তখন বিস্তারিত বলে। ঠিক একইভাবে একটা কণার দশা কি, একটা কণার দশা সম্পর্কে যখন বলতে বলবে তাহলে ওর গতির সম্যক অবস্থাটাই হচ্ছে তার দশা। যেমন দেখো একটু পড়ি,
তরঙ্গের উপস্থিত কোনো কম্পনশীল কণার দশা বলতে কি বোঝায়? ওই কণার যে কোনো মুহূর্তে গতির সম্যক অবস্থা বোঝায়। গতির সম্যক মানে কি? কোনো একটা মুহূর্তে গতির সম্যক অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণাটার স্মরণ কত, যে ভাত খাইছে কিনা, বেগ কত, মানে স্কুলে গেছে কিনা, ত্বরণ কত, বল কত, সব কিছু সম্পর্কে কিন্তু বোঝাচ্ছে এই দশাটা। সো দশা বলতে আমরা বুঝবো, কোনো একটা কণার দশা বলতে আমরা বুঝবো তার স্মরণ, বেগ, ত্বরণ, বল, যাবতীয় সম্যক অবস্থাকে একত্রে যেই রাশিটা দিয়ে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে দশা। ঠিক আছে, সিম্পল। তাহলে দশা বলতে আমরা যেটা বুঝি সেটা কি, তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে গতির সম্যক অবস্থা। ভাইয়া দশার সংজ্ঞা আসলে এইটা কিওয়ার্ড, গতির সম্যক অবস্থা, এটা মাস্ট মেনশন করা লাগবে। তুমি যদি জাস্ট গতির সম্যক অবস্থা এই 3টা লাইন লেখো তাইলেই আসলে মার্ক দিয়ে দিবে, বুঝতে পারছো? তার আশেপাশে লিখে দিও আমার নাম এটা, স্যারের নাম এটা লিখে দিও, অসুবিধা নেই, কিন্তু মাঝখানে গতির সম্যক অবস্থা এটা লেখা লাগবেই। কোনো একটা মুহূর্তে গতির সম্যক অবস্থান বলতে বিশেষ মুহূর্তে কণার স্মরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি হাবিজাবি বোঝায়। ঠিক আছে, গেল। এইবার আসো তরঙ্গ দৈর্ঘ্য। এইটা আমার ফেভারিট টপিক, তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্য এই রাশিটা আমরা সরল ছন্দিতে স্পন্দন যখন পড়ছি বা যখন পর্যাবৃত্ত গতি পড়ছি সেই সময়টাতে পাই নাই, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য যে টপিকটা এটা কিন্তু নতুন, এটা আমরা পাই নাই। সো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বলতে বোঝায় পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব। এর মানে কি? চলো এইটা আগে আমরা একটু ফিল করে আসি। দেখো আগে একটু দেখে নাও, এইখানে মনে করো আমাদের কাছে 3টা কণা আছে। 3টা কণা দেখতে পাচ্ছ? এটা হলো একটা সবুজ কণা আছে, এইটা একটা নীল বা সায়ান কালারের একটা কণা আছে, এখানে একটা লাল কালারের কণা আছে। ঠিক আছে, ভালো কথা। এখন একটু লক্ষ্য করো, এইখানে আমাদের এই কণাগুলাকে ধরে আবার আগে পিছে করা যায়। তো আমরা যখন বলি তরঙ্গ দৈর্ঘ্য সংজ্ঞাটা দেই, তখন আমরা বলি পরপর দুইটা সমদশায় আছে, সমদশায় আছে এরকম পরপর দুইটা কণার মধ্যবর্তী যেই দূরত্ব সেইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম কথাটা? দুইটা কণা আছে মনে করো যারা একই দশায় আছে। ভাইয়া একই দশা মানে কি? একই দশা মানে হচ্ছে তাদের স্মরণ এক, তাদের বেগ এক, তাদের ত্বরণ এক, তাদের উপর প্রযুক্ত বল এক, সব কিছু সেম। মানে সমদশা মানে তারা দুইটা একদমই একই রকমের কণা। সো দুইটা একই রকমের, পরপর দুইটা একই রকমের কণা বা পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ। এখন খেয়াল করো, বলো তো এই কণাটা আর এই কণাটা এরা দুইটা কি সমদশায় আছে? এই সবুজ কণা এবং এই সায়ান কালারের কণা, এই দুইটা কণা কি আসলে সমদশায় আছে? সমদশায় আছে না। সো সমদশা হইলে তাদের স্মরণ একই রকম হতো। তো ভাইয়া এর যে স্মরণ আর এর যে স্মরণ দুইটা কি এক? না। এর যে স্মরণ এইটার যে স্মরণ দুইটা কি এক? না। তার মানে এখানে 3টা কণার কেউই কিন্তু সমদশায় নাই, সমদশায় নাই। ভালো কথা। এখন দেখো যে এইখানে যেই কণাটা আছে, একটা কাজ করি, এই কণাটাকে ধরে আমরা এইরকম একটা জায়গাতে নিয়ে আসি, এইরকম একটা জায়গাতে নিয়ে আসি। বা একটা কাজ করি, ধরো এই কণাটাকে ধরে এই জায়গাতে নিয়ে আসলাম, এই কণাটাকে ধরে এই জায়গাতে নিয়ে আসলাম। দেখো কণা কিন্তু এরকম ট্রান্সফার করা যায় না। আমি জাস্ট দেখাচ্ছি যে এইখানে যেই কণাটা ছিল সেই কণাটা আর এইখানে যে কণা আছে এই দুইটা কণা কি করবে? যেমন আমি যদি কন্টিনিউ করি, দেখো এই কণাগুলা কিন্তু দেখো নিজেদের পজিশনে থেকে তারা উপরে নিচে আপ ডাউন করছে। কণাগুলা নিজেদের পজিশনে থেকেই তারা উপরে নিচে আপ ডাউন করছে। আর তরঙ্গ দেখো বাম দিক থেকে ডান দিকে একটা সুন্দরভাবে বাম দিক থেকে ডান দিকে কিন্তু এটা প্রপাগেট করে করে যাচ্ছে। সো এইখানে আমি তখন যেটা বলতে চাইছিলাম, দাঁড়াও একটা মিনিট, আবারও সময় আসবে। হ্যাঁ, বলো তো এই দুইটা কণা তো একই অবস্থানে আছে, তাহলে ভাইয়া এই দুইটা কণা কি আসলে তারা মানে সমদশা সম্পন্ন কণা? এই যে দুইটা কণা, সবুজ কণাটা আর এই কণাটা, এই দুইটা কণা কি পরস্পর সমদশা সম্পন্ন? না, এরা সমদশা সম্পন্ন না। কিন্তু ভাইয়া তারা তো একই পজিশনে আছে। থাকুক,
একই পজিশনে থাকলেও খেয়াল করে দেখো এই কণাটার বেগ হচ্ছে উপরের দিকে আর এই কণাটার বেগ হচ্ছে নিচের দিকে। সো দশা বলতে আমরা কি বুঝি? গতির সম্যক অবস্থা, মানে সামগ্রিক অবস্থায় যাতে করে সে একই অবস্থায় থাকে। কিন্তু এই দুইটা সরণ একই হলেও একজন যাচ্ছে উপরের দিকে, একজন যাচ্ছে নিচের দিকে, তাহলে এই দুইটা কণা কিন্তু একই দশার মধ্যে নাই। এই দুইটা কণা একই দশার মধ্যে নাই, তাইলে এরা সমদশা সম্পন্ন কণাও হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে সমদশাটা কখন কোন কণার জন্য পাবো? খেয়াল করে দেখো, এইখানে যদি কোনো কণা থাকে, এইখানে এই কণাটা নাই, এখন মনে করো এটা নাই, আমরা জাস্ট দুইটা কণা নিয়ে এখন কাজ করতেছি। একটা কণা হচ্ছে এই সবুজ কণাটা, আর একটা কণা হচ্ছে এই যে লাল কণাটা। তো খেয়াল করলে দেখো, যদি আমরা কন্টিনিউ দেই, খেয়াল করে দেখো তো ভাইয়া, এই লাল কণা আর সবুজ কণা দেখো কি অদ্ভুতভাবে দুইটা কণা একই সাথে উপরে উঠছে, আবার একই সাথে নিচে নামছে। দুইটা কণা একই সাথে উপরে উঠছে, আবার তারা ম্যাক্সিমাম হাইটে গিয়ে একই সাথে নিচে নামছে। সো এই যে দুইটা সমদশা সম্পন্ন কণা, তাদের মধ্যবর্তী যে এই দূরত্বটা, এই দূরত্বটাকেই আমরা বলছি, এই যে এই দূরত্বটাকেই আমরা বলছি 1 ল্যামডা। এই দূরত্বটাকেই আমরা বলছি কি 1 ল্যামডা। কথা বুঝতে পারছো? এই দূরত্বটাকে আমরা বলছি 1 ল্যামডা। তাহলে সমদশা সম্পন্ন কণা কি ভাইয়া শুধুমাত্র এই দুইটাই আছে? সমদশা সম্পন্ন কণা কি এই দুইটাই আছে? না, সমদশা সম্পন্ন কণা তো আরও আছে। যেমন আমি যদি একটু, যেমন এখানে যে দুইটা কণা একই দশায় আছে, বলো তো সিমিলার আরেকটা কণা কি এখানে আছে না? তারাও তো একই সাথে আপ ডাউন করতেছে, একই সাথে তারাও কিন্তু উপরে নিচে আপ ডাউন করছে। তো সমদশা সম্পন্ন কণা কিন্তু শুধুমাত্র দুইটা না, এরকম এর পাশেও আরেকটা সমদশা কণা আছে, তার পাশেও আরেকটা সমদশা সম্পন্ন কণা থাকবে। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কোনটাকে বুঝবো? পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে। পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো 1 ল্যামডা। কথা ক্লিয়ার? ওকে, ভেরি গুড, বুঝলাম তাহলে। সো তাইলে দেখো এখানে এবার সংজ্ঞাটা পড়ি। কি বলছে দেখো, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণার বা তরঙ্গের উপস্থিত কোনো কণার একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সে সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটা কঠিন সংজ্ঞা দিছে, এই কঠিন সংজ্ঞাটা আমরা একদম ফিল করব। এই উপরের পোর্শনটা আপাতত বাদ দাও, আমরা সেকেন্ড লাইনটা একটু দেখি। তরঙ্গের উপরে অবস্থিত পরপর দুইটি সমদশা সম্পন্ন কণার দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যদি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এই সংজ্ঞাটা আসতে পারে, যদি বলে তাহলে তুমি এই নিচেরটা লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। যে তরঙ্গের উপরে অবস্থিত পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার উপরের যে সংজ্ঞাটা আছে সেটা আমি একটু এক্সপ্লেইন করবো, এটা দারুণ একটা কনসেপ্ট। সো আগে দেখো এটা বুঝছো কিনা। তরঙ্গের উপরে অবস্থিত পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? একদম সিম্পল। এইবার আসো আমরা একটা দারুণ জিনিস এখান থেকে এখন শিখব। সেইটা হচ্ছে ভাইয়া, দেখো 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 দেখো, আমরা এই একটা কণাকে এই জায়গাতে নিয়ে আসলাম, বুঝছো? একটা কণার দিকে এখন তাকায় থাকবা খালি, এই কণাটাও তাকানোর দরকার নেই, জাস্ট লাল কণাটা ফুটতেছে না? হ্যাঁ ফুটতেছে, সুন্দর ফুটতেছে। সো একটু খেয়াল করবো আমরা এখানে। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব। আরে মুভ করা শুরু করলি কেন রে ভাই, কেন মুভ করা শুরু করলি? যাই হোক, দেখো, সো আমরা এখানে তরঙ্গটা, এখানে একটা কণা আছে। হ্যাঁ, সো এই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হবে। সো একটু খেয়াল করো, আমরা একটু দেখতে চাই যে এই কণাটা যদি একটা পূর্ণ স্পন্দন দেয়, তাহলে আমাদের তরঙ্গটা সামনের দিকে কতটুকু অগ্রসর হবে সেইটা আমরা একটু দেখতে চাই। সো দেখো তো, যদি আমি কন্টিনিউ করি, এই কণাটা কি করবে? পূর্ণ একটা স্পন্দন দিবে, মানে একদম উপরে যাবে, মাঝে আসবে, আবার নিচে নামবে, আবার এখানে আসবে। সো যদি এটা একটা পূর্ণ স্পন্দন দেয়, তাইলে দেখো পূর্ণ, এটা কি আর থামবে না? না থামবে না। হাই 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 হাই, দাঁড়ো, এই জায়গাতে থাকুক। দেখো ল্যামডা দেওয়ার পরপরই হয়তো চলে আসবে। সো এটা একটা পূর্ণ স্পন্দন যদি দেয়, দেখো পূর্ণ একটা স্পন্দন দিছে, দেখো তো
তরঙ্গটা সামনের দিকে কতটুকু অগ্রসর হলো। খেয়াল করো, আমরা এবার একটা ছবি আঁকাবো। এই ছবিটা তোমরা একটু সাথে সাথে এঁকে ফেলবা, আমার সাথে সাথে ছবিটা একটু এঁকে ফেলবা, আমার সাথে সাথে ছবিটা একটু এঁকে ফেলবা। দেখো, সো মনে করো এইটা হচ্ছে সাম্যাবস্থানের জায়গাটা, ঠিক আছে, এবং আমরা একটা তরঙ্গ আঁকবো এটার উপরে। দেখো, একটু ছড়ায় আঁকলে ভালো হয়, বেশি একটুখানি ছড়ায় আঁকলে ভালো হয়। দেখো, সো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা ওয়েভ ফর্ম, ঠিক আছে, এটা একটা তরঙ্গ। ডিজিয়া ডিজিয়া ডিজিয়া, ওকে। সো তরঙ্গটা মনে করো প্রথমে এখনো মাধ্যমে আসা শুরু করে নাই, বুঝছো? এই তরঙ্গটা এখনো পর্যন্ত মাধ্যমে আসা শুরু করে নাই। আমাদের মাধ্যমে জাস্ট একটা কণা নিয়ে আমরা এখন কাজ করব। মাধ্যমের শুধুমাত্র একটা কণা নিয়ে আমরা এখন কাজ করব, এই লাল কালারের কণাটা নিয়ে। সো যখন ভাইয়া তরঙ্গ এখনো আসে নাই, তরঙ্গ এখনো আসে নাই, তখন কিন্তু মাধ্যমের কণা এখানে স্থির আছে। সো এখানে এই মাধ্যমের মধ্যে কি একটাই কণা আছে? না, মাধ্যমের মধ্যে অসংখ্য কণা আছে, কিন্তু আমরা কাজ করতেছি কতটুকু অংশ নিয়ে? জাস্ট এই একটা অংশ নিয়ে কাজ করছি, একটা কণা নিয়ে কাজ করছি। ভালো কথা। সো একটা তরঙ্গ আসতেছে, টিক 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 করে তরঙ্গ আসতেছে 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 আসতেছে। সো যেই মুহূর্তে তরঙ্গটা এর উপরে এসে আপতিত হবে, যেই মুহূর্তে এসে আপতিত হবে, তখন কি হবে দেখো, তরঙ্গটা এর সেকেন্ড যে ছবিটা হবে, সেকেন্ড যে ছবিটা হবে, সেকেন্ড যে ছবিটা হবে, দেখো তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে আসছে, বাম দিক থেকে ডান দিকে আসছে, ঠিক আছে। বলো তো, যদি তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে আসে, তরঙ্গটা যখন এইখানে আসে, কণাটা কি ভাইয়া এই জায়গাতেই স্থির থাকবে? বলো তো, তরঙ্গ কেবল এসে এখানে হিট করলো, এটা হলো প্রথম অবস্থাটা। দ্বিতীয় অবস্থাতে যখন তরঙ্গটা ডান দিকে সরে গেল, তখন কি কণাটা এই জায়গাতে থাকবে? না, কণাটা কোথায় থাকবে? কণাটা থাকবে কিন্তু ঠিক এই পজিশনটাতে, কণাটা থাকবে এই পজিশনটাতে। ক্লিয়ার? গুড। আগে দেখে নাও, দেখে নাও ছোট্ট সোনা পাখিরা, আগে দেখে নাও। সো প্রথমে তাইলে কি হলো, কণাটা কিন্তু একবার একবার নিচের দিকে নামলো। আচ্ছা, এর পরের কেসটা কি? পরের কেসটা আগে দেখে নে বাবা, আগে দেখে নে, খাতায় পরে তুলিস, আগে দেখে নে। তরঙ্গ এরপরে কি হবে? তরঙ্গ আবার এই জায়গাতে আসবে। তো তরঙ্গ যখন এখানে আসলো, তখন এই কণাটা কোথায় চলে গেল? কণাটা চলে গেল এই জায়গায়। বলো তো ভাইয়া, ও কি পূর্ণ স্পন্দন দেওয়া হলো? কণাটার কি একটা পূর্ণ স্পন্দন হয়ে গেল? কণাটার কি একটা পূর্ণ স্পন্দন হয়ে গেল? কণাটার কি একটা পূর্ণ স্পন্দন হলো? সাদা ডট মনে হয় ভালো দেখা যাচ্ছে নাকি, নাকি একটু বড় করে দিব এটা? যাই হোক, অসুবিধা নেই। এটা পূর্ণ স্পন্দন কিন্তু হয় নাই, জাস্ট একবার নিচের দিকে নেমে আবার উপরে উঠছে। তাহলে বলো তো এরপরে কি হবে? এরপরে তরঙ্গটা যখন, এরপরে তরঙ্গটা যখন, এই যে তরঙ্গটা যখন আরো ডান দিকে যাবে, তখন কি হবে? তখন কণাটা কিন্তু এই জায়গাতে চলে আসলো। তারপরে তরঙ্গটা যখন আরো সামনের দিকে আগাবে, তরঙ্গটা যখন আরো সামনের দিকে আগাবে, এই তো যখন আরো একটু সামনের দিকে আগাবে, ধরো এই জায়গাতে আসলো, ততক্ষণে দেখো তো কণাটা আবার নিচের দিকে চলে আসলো। আচ্ছা বলো তো, এখন কি কণার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে কিনা? এই যে কণাটা এখানে ছিল, কণাটা একবার নিচে নামলো, কণাটা আবার সাম্যাবস্থায় আসলো, আবার কণাটা উপরে গেল, তারপর আবার সাম্যাবস্থায় আসলো। এখন কি একটা পূর্ণ স্পন্দন হয়েছে না? হয়েছে, পূর্ণ স্পন্দন হয়েছে। তো বলো তো, এই যে পূর্ণ স্পন্দন হলো, সো আমাদের তরঙ্গটা বলো তো সামনের দিকে কতটুকু অগ্রসর হয়েছে? কণাটা যখন পূর্ণ একটা স্পন্দন দিল, ততক্ষণে আমাদের তরঙ্গটা কি ঠিক এতখানি অগ্রসর হয়েছে না? কারণ তরঙ্গ যাত্রা শুরু করছিল এই পাশ থেকে, তরঙ্গটা আগাইছে কতটুকু? জাস্ট এতটুকু আগাইছে।
তরঙ্গটা জাস্ট এতটুকু পরিমাণে আগাইছে। এখন খেয়াল করো, এইখানে যদি আমাদের কাছে আরেকটা কোনো কণা থাকে, এইখানে যদি আমাদের কাছে আরেকটা কোনো কণা থাকে, এইখানে এইখানে যদি আমাদের কাছে আরেকটা কোনো কণা থাকে, তখন কি হবে বলতো? এই দুইটা কণা কি আসলে সমদশা সম্পন্ন না? এই দুইটা কণা কি সমদশা সম্পন্ন না? সমদশা সম্পন্ন কণা। সো যখন এবার খেয়াল করো, যখন এবার এর পরের ছবিতে যখন তরঙ্গটা এবার এক ধাপ সামনের দিকে আগাবে, তখন ভাইয়া বলতো আমাদের এই যে দুইটা কণা, এই দুইটা কণা কিন্তু এখন একই সাথে নিচের দিকে নামবে। এই দুইটা কণা কিন্তু দেখো এখন আগে যেটা এখানে ছিল সেটা এখন এইখানে চলে আসবে, একই সাথে কিন্তু তারা নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। তাহলে দেখো এই দুইটা কিন্তু সমদশা সম্পন্ন কণা। সো সমদশা সম্পন্ন কণাগুলার মধ্যবর্তী যেই দূরত্ব, সেইটাকে যেমন আমরা তরঙ্গদৈর্ঘ্য বলতাম, ঠিক তেমনি তরঙ্গদৈর্ঘ্যের সংজ্ঞাটা এভাবেও বলা যায় যে আমাদের তরঙ্গ উপরিস্থিত কণা একটা পূর্ণ স্পন্দন দিলে তরঙ্গ সামনের দিকে যতটুকু অগ্রসর হবে সেইটুকুই হচ্ছে 1 ল্যামডা। সো আমরা এই দূরত্বটাকে বলি কি? এই দূরত্বটাকে আমরা বলি 1 ল্যামডা। এই দূরত্বটাকে আমরা কি বলি? এই দূরত্বটাকে আমরা বলতেছি 1 ল্যামডা। সো পরের ছবিগুলা কি হবে আমি একটু চট করে এঁকে ফেলি। সো পরের যে ছবিগুলা হবে, পরের যে ছবিগুলা হবে, দেখো তরঙ্গ যখন সামনের দিকে আরো মুভ করবে, তরঙ্গ যখন আরো সামনের দিকে এক ধাপ মুভ করবে, তখন এই দুইটা কণা আবার একই সাথে সাম্যাবস্থায় আসবে। তার পরের ছবিতে যখন তরঙ্গ আরো একটু সামনের দিকে আগাবে, আরো একটু সামনের দিকে আগাবে, তখন আবারও দুইটা কণা একই সাথে উপরের দিকে উঠবে। তারপরে যখন তরঙ্গটা আরো সামনের দিকে আগাবে, তখনও দেখো আমাদের কণাটা আবার আগের জায়গাতে আসলো। তো খেয়াল করো এই কণাটা কয়বার স্পন্দন সম্পন্ন করছে? এই কণাটা স্পন্দন সম্পন্ন করছে 2 বার, তাই না? এই কণাটা কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে বলো তো? 2 বার। এবং ততক্ষণে তরঙ্গ কত ল্যামডা সামনে আগাইছে? 1 ল্যামডা এবং 2 ল্যামডা, 1 ল্যামডা এবং 2 ল্যামডা। সো দেখো আমরা যেটা বলি যে সমদশা সম্পন্ন কণা, পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে যেমন 1 ল্যামডা বলে, ঠিক তেমনি সংজ্ঞা এভাবেও দেওয়া হয় যে বলতো পরপর দুইটা, এই যে এটা তো হচ্ছে তরঙ্গ খাজ বলে এটাকে, এইটাকে বলে হচ্ছে তরঙ্গ খাজ। এই যে তরঙ্গের এই যে ফর্মটা, এই ফর্মের এই অংশটাকে বলে হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এই অংশটাকে বলে হচ্ছে তরঙ্গ খাজ। ঠিক আছে? সো বলতো এই সমদশা সম্পন্ন কণা যখন এইরকম অবস্থায় আছে, তখন এইটা একটা তরঙ্গ শীর্ষ, এইটা আরেকটা তরঙ্গ শীর্ষ। সো বলতো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ শীর্ষ, পরপর দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকেও আমরা কি বলতে পারি? 1 ল্যামডা বলতে পারি। অথবা তুমি যদি এইটার দিকে খেয়াল করো, দেখো এইটা হলো তরঙ্গ খাজ, এটাও হলো তরঙ্গ খাজ। তাহলে পরপর দুইটা তরঙ্গ খাজের মধ্যবর্তী যেই দূরত্ব, সেইটাকেও আমরা কি বলতে পারি? 1 ল্যামডা বলতে পারি। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটাকে কিন্তু অনেকভাবেই ডিফাইন করা যেতে পারে। একটা হচ্ছে তরঙ্গ শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হতে পারে তরঙ্গ খাজদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হতে পারে পরপর দুইটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব। এটাই হলো মেইন সংজ্ঞা। আর এছাড়া আরেকটা সংজ্ঞা আমরা এখন দেখলাম যে যতক্ষণে একটা কণা পূর্ণ স্পন্দন হয় ততক্ষণে আমাদের তরঙ্গ যতটুকু অগ্রসর হয় সেই দূরত্বটাকে আমরা বলছি 1 ল্যামডা। তাহলে ভাইয়া তুমি যেহেতু অলরেডি বুঝে গেছো যে 1 ল্যামডা মানে এই পুরাটুকু, তাহলে ভাইয়া বলো তো এই অর্ধেকে যে একটা লুপ, এইটুকুর দূরত্ব তাহলে কত হবে? 1 ল্যামডার অর্ধেক, λ/2 হবে। তাহলে মাথায় রেখো এই যে অর্ধেক যে ওয়েভ ফর্মটা, এটা হচ্ছে λ/2 দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে λ/2। ঠিক আছে? এই অর্ধেক দূরত্ব হচ্ছে λ/2।
ঠিক আছে, এটা এখানে লিখলাম না, এখানেই লেখা থাকলো। সো এটা যদি ল্যামডা হয় পুরাটা, তাহলে এইটুকু হচ্ছে ল্যামডা বাই 2। ঠিক আছে, ঠিক আছে জি। তোমাদের খাতা এগুলো করা যায় না, এগুলো আস্তে আস্তে নোট করে ফেলবা, আমি তো সময় বাঁচাই দিলাম তোমাদের। ঠিক আছে, তাহলে এইটা আশা করি বুঝলাম। দেখো এখন সংজ্ঞাটা পড়ে, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণার বা তরঙ্গের উপরে একটা কণা আছে, সেই কণাটার একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, ওই যে একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। উপরের সংজ্ঞা দিলেও ফুল মার্কস, নিচের এই সংজ্ঞা দিলেও ফুল মার্কস, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলাম। এখন আসো তরঙ্গ বেগ নিয়ে পড়ি। সো তরঙ্গ বেগ কি? যে কোনো কিছুর বেগ বলতে কি বুঝি? যে কোনো একটা বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে। সো আমাদের যেহেতু বেগ, তাহলে নির্দিষ্ট দিকে কথাটা যুক্ত হয়ে গেল। সো তরঙ্গের বেগ বলতে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলে, তাকে তরঙ্গের বেগ বলে। এখন একটু খেয়াল করো, এই যে ছবিটা আমরা আঁকছিলাম, এই যে ছবিটা আমরা আঁকছিলাম, এগুলো আমাদের দরকার নাই। আমরা এই বাম পাশের ছবিগুলো থেকে দেখলাম যে তরঙ্গ যখন, তরঙ্গের উপস্থিত কণা যখন একটা পূর্ণ স্পন্দন দেয়, ততক্ষণে তরঙ্গ কতটুকু দূরত্ব অগ্রসর হয়? ততক্ষণে তরঙ্গটা 1 ল্যামডা পরিমাণ অগ্রসর হয়। তাহলে বলো তো, যদি আমাদের এই কণাটার পর্যায়কাল হয় ক্যাপিটাল টি, কণার পর্যায়কাল হয় ক্যাপিটাল টি, তাহলে ভাইয়া বলো তো ক্যাপিটাল টি সেকেন্ড সময়ে, পর্যায়কাল যদি হয় ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি সেকেন্ড সময়ে একটা পর্যায় সম্পন্ন করে। যখন কণা একটা পর্যায় সম্পন্ন করে ততক্ষণে তরঙ্গ কতটুকু সামনে আগায়? 1 ল্যামডা সামনে আগায়, 1 ল্যামডা সামনে আগায়। তাহলে আসো আমরা একটা জিনিস বুঝে গেলাম যে তরঙ্গ টি সেকেন্ডে অতিক্রম করে কতটুকু দূরত্ব? টি সেকেন্ডে অতিক্রম করে, আমরা বলতে পারি তরঙ্গ টি সেকেন্ডে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, টি সেকেন্ডে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। তাহলে ভাইয়া 1 সেকেন্ডে যতটুকু অতিক্রম করে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা কি বলি? 1 সেকেন্ডে কোনো কিছু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা কি বলি? বেগ বলি, তাকেই আমরা তরঙ্গের বেগ বলি। তাহলে দেখো তরঙ্গ ল্যামডা বাই টি, এখান থেকে ল্যামডাটাকে আলাদা করলে 1 বাই টি কে যদি আলাদা লিখি, বলতো 1 বাই টি কে আবার কি বলা যায়? একটা কাজ করি ছোট্ট, 1 বাই টি কে আলাদা রাখি, ইন্টু হচ্ছে ল্যামডা। 1 বাই টি কে আমরা কি বলতে পারি? কম্পাঙ্ক এফ ইন্টু ল্যামডা। সো এই সেই পরিচিত সুপরিচিত ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা সমীকরণ, যেখানে ভি হচ্ছে আমাদের তরঙ্গের বেগ। কার বেগ এটা? এইটা হচ্ছে তরঙ্গের বেগ। এইটা কি? এফটা কি? এফ হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্ক। এটা কিন্তু তরঙ্গেরই কম্পাঙ্ক, মানে কণার কম্পাঙ্ক যা তরঙ্গের কম্পাঙ্কও তাই। এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এইটাকে আমরা জানি যে 1 বাই টি সমান যে এফ হয়, এটা একটু দেখে আসি না? 1 বাই টি সমান যে এফ হয়, এটা একটু ছোট করে দেখে আসি। যেমন দেখো, টি সেকেন্ডে পর্যায় সম্পন্ন করে কয়টা? একটা কণা টি সেকেন্ডে পর্যায় সম্পন্ন করে, টি সেকেন্ডে পর্যায় সম্পন্ন করে কয়টা? টি সেকেন্ডে পর্যায় সম্পন্ন করে একটি। তাহলে 1 সেকেন্ডে পর্যায় সম্পন্ন করবে যতটি, 1 সেকেন্ডে যতটা পর্যায় সম্পন্ন করে সেটাকে আমরা এফ বলি না?
1 সেকেন্ডে যতটা পর্যায় সম্পন্ন করে সেটাকে আমরা কম্পাঙ্ক এফ বলি। তাহলে এই দেখো এফ সমান সমান কিন্তু 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি হয়। এফ সমান সমান 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি হয়। ঠিক আছে বাচ্চারা? ক্লিয়ার ভাইয়া? বস ও বস, আশা করি আপনারা ক্লিয়ার। ক্লিয়ার, গুড। সো তাহলে ভাইয়া আমরা এখান থেকে দেখে ফেললাম যে তরঙ্গের বেগ v সমান সমান এফ ল্যামডা। আচ্ছা বলো তো, এইটা কি একটা সমবেগ না অসমবেগ? সমবেগ নাকি অসমবেগ? এইটা একটা সমবেগ। তরঙ্গ যখন একই মাধ্যমে থাকবে তখন মাধ্যমের বেগ একই রকম, মাধ্যমে তরঙ্গের বেগ একই রকম থাকবে। এটা একটু লিখে দিই দাঁড়াও, যে তরঙ্গের বেগ একই মাধ্যমে, যদি শব্দ তরঙ্গের কথা বলি, শব্দ তরঙ্গ নিয়ে বেশি আসবে, একই মাধ্যমে তরঙ্গের বেগ একই হয়। একই মাধ্যমে একটা নির্দিষ্ট তরঙ্গের বেগ, বা এভাবে লিখি, একই মাধ্যমে একটি নির্দিষ্ট তরঙ্গের বেগ, যেমন আমি এখানে নির্দিষ্ট তরঙ্গ বলতে এটা আলোক তরঙ্গও হতে পারে, যে কোনো তরঙ্গ হতে পারে। আমরা যদি শব্দের কেসটা দিয়ে দেখি আর কি, যে ধরো তুমি বায়ু মাধ্যমে আসো, তাহলে বায়ু মাধ্যমে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু মাধ্যমে বেগ কিন্তু একটাই থাকবে। তুমি যেই কম্পাঙ্কেরই শব্দ সৃষ্টি করো না কেন, বেগ কিন্তু সেম হবে একই নির্দিষ্ট মাধ্যমে। সো আমরা এটা মাথায় রাখতে হবে, একই মাধ্যমে একটা নির্দিষ্ট তরঙ্গের বেগ একই রকম হয়। যেমন বায়ুতে, যেমন ধরো ওই যে তোমরা ছোটকালে পড়ছিলা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? এই যে 330-এর মতন হয় না নাকি, 336 মিটার পার সেকেন্ড, এরকম টাইপের কিছু একটা হয়। আমি একটা অ্যাপ্রক্স কথাটা লিখে দিলাম, তোমরা একটু মিলাই নিও। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে 332 কি 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল না? যাই হোক, এটা একটু চেক করো, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। সো যতক্ষণ পর্যন্ত শব্দ বায়ুতে, এখন তুমি শব্দটার উৎস যাই হোক না কেন, উৎসটা হতে পারে যে এরকম উৎস হইতে পারে, উৎসটা হতে পারে যে ধরো এরকম উৎস হতে পারে, কথা বুঝছো? এই যে এটা যেই শব্দ, এই শব্দের বেগ যা, এই শব্দের বেগ একই রকম। সো এটা উৎসের উপরে নির্ভর করবে না। কথা কি, যে একই মাধ্যমে একটা নির্দিষ্ট তরঙ্গের বেগ একই হয়, উৎসের উপরে নির্ভর করবে না। উৎসের উপর নির্ভর করবে না। অর্থাৎ উৎস যাই হোক না কেন, যে আমি এভাবে শব্দ করি বা এভাবে শব্দ করি, শব্দ যেভাবেই করি না কেন, যদি মাধ্যম সেম হয়, যেমন দুইটা শব্দই বায়ু মাধ্যমে গেছে, তো যদি মাধ্যম সেম হয় তাহলে মাধ্যমে শব্দের বেগ সেম হবে। তাহলে আমরা যে বললাম v সমান সমান এফ ল্যামডা, যদি v সেম থাকে তাহলে যখন আমরা শব্দটার এই যে একটু ভারী শব্দ আর একটা কিছু কম শব্দ এরকম যখন শুনি, তখন কিন্তু আসলে শব্দের কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যায়। যেমন এই শব্দের যে কম্পাঙ্ক আর এই শব্দের যে কম্পাঙ্ক, দুইটা কম্পাঙ্ক কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? দুইটা কম্পাঙ্ক আলাদা আলাদা। কিন্তু যদি একই মাধ্যমে থাকে
তাহলে কিন্তু এফ এর মান ভি সেম হবে, কিন্তু এফ হবে আলাদা। যদি উৎস আলাদা হয়, উৎস আলাদা হলে এফ আলাদা হবে। তাহলে সেই অনুযায়ী ভিটা যদি সেম রাখতে চাই, মাধ্যম সেম হলে, মাধ্যম সেম হলে ভি সেম হবে। মাধ্যম যদি সেম হয় তাহলে ভি সেম হবে, ঠিক আছে। এবং উৎস যদি আলাদা হয় তাহলে এফ আলাদা হবে। উৎস যদি সেম হয় তাহলে এফও সেম হবে। কথা বুঝছো? সো আমরা মনে করো এইটা তো গেল যদি আমরা সেম মাধ্যমে থাকি, যে একই মাধ্যমে যদি থাকি তাহলে, একই মাধ্যমে যদি থাকি তাহলে মাধ্যমে ভি সেম থাকবে, এফ আলাদা হতে পারে। এফ আলাদা হলে কিন্তু ল্যামডাও আলাদা হয়ে যাবে, কারণ এটা যদি বাড়ে এটা তাহলে কমবে, কারণ ভিটাকে সেম রাখতে হবে। এটা যদি কমে এটাকে বাড়তে হবে, যাতে করে ভিটা সেম থাকে একই মাধ্যমের মধ্যে। ঠিক আছে, ভালো কথা। এখন কথা হচ্ছে যখন ভিন্ন মাধ্যম হয়, যখন মাধ্যম ভিন্ন, যখন মাধ্যম ভিন্ন কিন্তু উৎস সেম, তখন তখন v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সমীকরণের মধ্যে কে সেম থাকবে বলো তো? এফ যেটা আছে, এফ কিন্তু সেম থাকবে, কারণ উৎস সেম, উৎস সেম বলে এইটা সেম থাকবে। কিন্তু যেহেতু মাধ্যম ভিন্ন তাই ভি হবে আলাদা, দুই মাধ্যমে বেগ আলাদা। তাহলে ভি যদি আলাদা হয় ল্যামডাও আলাদা আলাদা হতে বাধ্য, কারণ এফটাকে তো সেম রাখতে হবে। আর এখানে যদি ভিটাকে সেম রাখতে হয় ল্যামডা তো আলাদা আলাদা হতে বাধ্য। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো যখন আরো ম্যাথ করব তখন দেখবা যে একদম সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবো। তবে এটা মাথায় রেখো যে আমি এই যে শব্দটা করলাম, এই শব্দের কম্পাঙ্ক বাতাসে যা, যদি আমি সেম শব্দটা পানির মধ্যে গিয়ে করি তাহলে এটার কম্পাঙ্ক সেম হবে। কিন্তু বায়ুতে যেই বেগ পানির মধ্যে নিয়ে গেলে বেগটা হয়ে যাবে আলাদা, সেটা মাথায় রেখো। মাধ্যম যদি সেম হয় বেগ থাকবে সেম, উৎস যদি সেম হয় এফ থাকবে সেম। ঠিক আছে? সো তাহলে সামারি হচ্ছে মাধ্যম, মাধ্যম যতক্ষণ সেম ভি ততক্ষণ সেম, উৎস যতক্ষণ সেম এফ ততক্ষণ সেম। ঠিক আছে? আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার? ঠিক আছে, গেল। আমরা এই যে মাধ্যম যে আলাদা, মাধ্যমে কি এমন জিনিস আলাদা হয় যে বেগ আলাদা হয়ে যায়? মাধ্যম টু মাধ্যম কি জিনিসটা আলাদা হয় যার কারণে বেগ আলাদা হয়ে যায়? দেখো প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা বললাম যে দুইটা মাধ্যমের বেগ আলাদা মানলাম, কিন্তু কেন দুইটা মাধ্যমে বেগ আলাদা হয়? কেন? দুটি ভিন্ন মাধ্যমে, দুটি ভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ, দুটি ভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ আলাদা হয় কেন? আলাদা হয় কেন? উত্তর হচ্ছে মাধ্যমের স্থিতি স্থাপকতার কারণে। মাধ্যমের স্থিতি স্থাপকতার কারণে। দেখো মাধ্যমের স্থিতিস্থাপকতার কারণে। সো স্থিতিস্থাপকতা যার বেশি সে কিন্তু আগের জায়গায় তাড়াতাড়ি ফেরত আসে। এটাও আমরা কিন্তু চ্যাপ্টার 7 পড়তেই হবে এরকম না। চ্যাপ্টার 7-এ যদি তোমাদের স্থিতিস্থাপকতা টপিকটা আসে, কিন্তু তবুও 9-10 তো টুকটাক পড়ছো, সেই ধারণা থেকেই বলো
যাদের স্থিতিস্থাপকতা বেশি তার নিজের পজিশনে ফেরত আসার টেন্ডেন্সি বেশি, যার স্থিতিস্থাপকতা কম সে আস্তে আস্তে নিজের পজিশনে ফেরত আসে। যেমন ধরো একটা মাটির দলা, সে মাটির দলাকে আমি যদি একটু চাপ দেই, তাহলে চাপ দেওয়ার পরে আবার পুনরায় ফেরত আসবে, নাও আসতে পারে, তো ওর স্থিতিস্থাপকতা খুবই কম। কিন্তু তুলনায় আমি যদি ধরো একটা স্টিলের স্কেল, সেই স্কেলকে যদি একটু বাঁকাই আবার ছেড়ে দেই, তাহলে কি হবে, টস করে আবার আগের জায়গায় চলে আসবে না? তাহলে ওইটার কিন্তু স্থিতিস্থাপকতাটা বেশি। তাহলে যার স্থিতিস্থাপকতা বেশি সে কিন্তু পুনরায় আগের অবস্থানে তাড়াতাড়ি ফেরত আসে। তাহলে বলো তো, মাধ্যমে যে তরঙ্গ পাস করবে এইটা ডিপেন্ড করতেছে কার উপরে? কণাগুলা যদি স্পন্দিত হতে থাকে, তারা যত ফাস্ট মুভ করবে, তারা মাধ্যমের যেই কণাগুলো আছে তারা যত দ্রুত আবার আগের পজিশনে ফেরত আসতে পারবে, তত কি এনার্জি ট্রান্সফারটা বেশি ফাস্টার হবে না, বেশি স্পিডে হবে না? বুঝতে পারছো? বলো বলো। যে আমরা ধরো কোনো একটা কণা মূলত এনার্জিটা পাস করছে কিভাবে, একটা কণা তার পাশের কণাকে এনার্জি দিচ্ছে, আরেকটা কণা তার পাশের কণাকে এনার্জি দিচ্ছে, আরেকটা কণা পাশের কণাকে এনার্জি দিচ্ছে। এখন কণাগুলা যত দ্রুত আবার আগের পজিশনে ফেরত আসতে পারবে, তত কি এই এনার্জি ট্রান্সফারটা দ্রুত গতি সম্পন্ন হবে না? যেমন তোমরা ওই যে ত্রাণ তহবিলের জিনিসগুলা দেখছো, মানে ত্রাণ তহবিলে ওই যে যখন বন্যার্তদের সাহায্য দেয়, তখন একটা জিনিস খেয়াল করবে, ত্রাণ পাঠানোর সময় হাতে হাতে নিয়ে তোমার হচ্ছে একজন পাশের জনের থেকে বস্তা নিয়ে তার পাশের জনকে দেয়, আবার পাশের জনের থেকে বস্তা নিয়ে পাশের জনকে দেয়, একটা চেইনের মতন হয়, তাই না? সো এইখানে বলো তো যে এই ট্রান্সফারটা কখন দ্রুত হবে? যদি দ্রুত সংগ্রহ করে দ্রুত পাঠাইতে পারে, তাই না? যত দ্রুত সংগ্রহ করে দ্রুত পাঠাবে তত কিন্তু ওই ট্রান্সফারটা তাড়াতাড়ি হবে। এখানেও এক্স্যাক্টলি একই জিনিস। এখন বলো তো, এই যে একজনের কাছ থেকে নিয়ে আবার আরেকজনকে দেওয়া, একজনের কাছ থেকে নিয়ে আবার আরেকজনকে দেওয়া, এখন যদি এরকম হয় যে না ওর কাছ থেকে দিল, দেওয়ার সময় ওর ফেরত আসতে অনেক সময় লাগতেছে, তাহলে কি পুরো প্রসেসটা স্লো হয়ে যাবে না? তাহলে কি আর আগের মতন স্পিডে মুভ করতে পারবে? পারবে না। সো তাহলে তাকে কিন্তু পুনরায় ফেরত আসতে হবে তাড়াতাড়ি। সো আগে ওর কাছ থেকে বস্তাটা নিয়ে ওকে দিয়ে আবার পুনরায় আগের জায়গায় তাড়াতাড়ি ফেরত আসতে হবে, তাহলেই কিন্তু পুরা প্রসেসটা ফাস্টার হবে, পুরা প্রসেসটা দ্রুত গতি সম্পন্ন হবে। সো স্থিতিস্থাপকতা ঠিক একইভাবে চিন্তা করো, স্থিতিস্থাপকতা যার স্থিতিস্থাপকতা বেশি সে কিন্তু পূর্বের অবস্থানে তাড়াতাড়ি ফেরত আসে। সো যে পূর্বের অবস্থানে তাড়াতাড়ি ফেরত আসে, সেই মাধ্যমের কণাগুলা কিন্তু তরঙ্গটাকে দ্রুত গতিতে পাস করতে পারে। কথা কি বুঝতে পারছো এক্সাম্পলটা দিয়ে? সো দেখো, আমরা এই সিমুলেশনটার মধ্যে গিয়ে এই প্রমাণটা দেখব। দেখো, এই যে এখানে টেনশন দেখতেছিল না, এই টেনশনটা হচ্ছে আসলে স্থিতিস্থাপকতাটারই আর একটা রূপ। যদি টেনশনের মান বেশি হয় তাহলে স্থিতিস্থাপকতা বেশি, যদি টেনশনটা কম হয় তাহলে স্থিতিস্থাপকতাটা কম। সো খেয়াল করো, যখন আমাদের এখানে একটা স্পিড আছে, কিন্তু দেখো বেগ একটা আছে, সো যখনই আমি টেনশনটা কমায় দিব তখন কিন্তু এটা অন্য মাধ্যমের কণা হয়ে যাবে, মাধ্যমটাই চেঞ্জ হয়ে যাবে। তখন বলো তো, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে এখন যে বেগে মুভ করছে এই বেগ কি আর থাকবে? এই যে এখন যে বেগে মুভ করতেছে এই বেগ কি আর থাকবে? এই বেগ আর থাকবে না। তাহলে দেখি তো, যদি আমরা লো দেই দেখি কি হয়। লো দিলাম, বলো তো এখন এই যে পিক কোনটা? পিক হচ্ছে এইটা। দেখো স্পিড খেয়াল করছো? দেখো স্পিড অনেক স্লো হয়ে গেছে না? তাদের যে মুভমেন্ট দেখো তো, বাম দিক থেকে ডান দিকে যে মুভমেন্ট কত স্লো হয়ে গেছে। কিন্তু যখন হাই ছিল তখন কি ছিল দেখো তো, দেখো কি ফাস্ট মুভ করতেছে, কি ফাস্ট মুভ করতেছে। সো এই যে স্থিতিস্থাপকতা যেটা, এইটাই কিন্তু মূলত তাদের যে বেগ, সেই বেগ বেশি নাকি কম এইটা ডিটারমিন করে, এইটা নির্দিষ্ট করে দেয়। কথা বুঝতে পারছো? সো দেখো, যখন এই যে টেনশন লো ছিল, একটু খেয়াল করলে দেখবা কণাগুলোর মধ্যে না কেমন দেখো একটার সাথে আরেকটা দূরত্ব বেশি। একটু খেয়াল করছো? দূরত্ব বেশি। তাহলে একটু এভাবে চিন্তা করো, ধরো বস্তা ট্রান্সফার করার জন্য একজনের কাছ থেকে বস্তা নিয়ে তোমাকে একটু হেঁটে হেঁটে তারপর আরেকজনের কাছে দিয়ে আসতে হচ্ছে, আবার আরেকজনের কাছ থেকে নিয়ে ফেরত দিয়ে আসতে হচ্ছে, তাই এটাতে কি প্রসেস অনেক বেড়ে যাবে না? এইটাতে কি আমাদের সময় অনেক বেশি লাগবে না? যদি কাছাকাছি তারা দাঁড়ায়, ঠাস করে নিবে দিয়ে দিবে, ঠাস করে নিবে দিয়ে দিবে। সো তাহলে
আমাদের এখানেও আসলে বিষয়গুলা এক্স্যাক্টলি এরকম। সো যখন টেনশনটা হাই হচ্ছে তখন দেখো কণাগুলো একদম পাশাপাশি, সো এদের মধ্যে স্থিতিস্থাপকতা অনেক বেশি, তারা নিজেদের মানে ধাক্কা খেয়ে আবার আগের জায়গায় ফেরত আসার যেই প্রবণতা সেটা অনেক বেশি। সো এই কারণে এনার্জি ট্রান্সফার বাড়ছে, স্পিড বাড়ছে, এই যে স্পিড বেড়ে গেছে। আর যখন স্থিতিস্থাপকতা কম তখন দেখো স্পিড কি স্লো হয়ে গেছে, একদম আস্তে 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 যাচ্ছে। এইবার ফাইনাল আরেকটা টপিক বুঝাতে চাই। বলো তো ভাইয়া, আমাদের তরঙ্গের বেগ কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে ফিক্সড। তরঙ্গের যে বেগ সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে ফিক্সড আছে। তরঙ্গ দেখো একটা নির্দিষ্ট বেগে বাম দিক থেকে ডান দিকে মুভ করছে, তরঙ্গ একটা নির্দিষ্ট বেগে বাম দিক থেকে ডান দিকে মুভ করছে। এখন কথা হচ্ছে তরঙ্গটা সমবেগে যাচ্ছে, কিন্তু তরঙ্গের উপস্থিত যে কণাগুলা, এই কণাগুলার বেগটা কি সমবেগ? বলতো এই কণাগুলা কি ভাইয়া সমবেগে চলছে উপরে নিচে? এরা কি সমবেগে উপরে নিচে ওঠানামা করছে? না, এরা কিন্তু সমবেগে ওঠানামা করছে না। তুমি এটার একটা প্রমাণ এখান থেকে দেখতে পারো। এই যে লাল যে ভেক্টর সাইনটা দেখা যাচ্ছে, এই লাল যে ভেক্টর সাইনটা দেখা যাচ্ছে, এই ভেক্টর সাইনটা হচ্ছে বেগের ভেক্টর। সো যখন আমরা এটা কন্টিনিউ করলাম, দেখো বেগ ভেক্টরটা 0 হয়ে গেল, বেগ ভেক্টর বেড়ে ম্যাক্সিমাম, তারপর এখানে এসে সবচেয়ে কম 0, তারপর বেগ আবার উল্টা দিকে সবচেয়ে বেশি 0 হয়ে গেল, আবার বেগ নিচের দিকে বাড়ছে বাড়ছে, এখানে এসে ম্যাক্সিমাম। খেয়াল করো এই যে এইখানে দেখো ভেক্টরটা দেখো সবচেয়ে বড়, তার মানে এখানে বেগটা সবচেয়ে বেশি। তারপরে যখন সর্বোচ্চ বিন্দুতে গেল দেখো এখানে বেগটা 0 হয়ে গেছে। তারপর যখন নিচের দিকে নামছে বেগ বাড়ছে বাড়ছে, এখানে ম্যাক্সিমাম, আবার কমে কমে 0 হয়ে গেল, বেগটা অন্যদিকে চলে গেল। তার মানে দেখো উপরিস্থিত কণার যেই বেগ, এই বেগের সাথে কিন্তু তরঙ্গের বেগকে মিলাতে যেও না। দুইটা বেগ কিন্তু আলাদা আলাদা জিনিসের। একটা হচ্ছে তরঙ্গের বেগ, যেটা আমরা দেখলাম v = f ল্যামডা, আর আরেকটা বেগ হচ্ছে এই কণার বেগ। সো এই কণার বেগটা কিন্তু কিভাবে বের করব বলো তো? কণার বেগ কিভাবে বের করব? এটা কিন্তু আমরা পর্যাবৃত্ত গতিতে এটা করছি, তাই না? পর্যাবৃত্ত গতিতে আমরা সরণের সমীকরণ যেমন দেখছিলাম, সরণের সমীকরণকে যদি তুমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলেই কিন্তু ওই যে বিভিন্ন সময় বেগ বিভিন্ন রকম, এটা আমরা পাইছিলাম। এবং ওই যে বেগের সাথে সরণের সম্পর্ক কি ছিল মনে আছে? বেগের সাথে সরণের সম্পর্ক কি ছিল মনে আছে? v = ω² x², তাই না? সো এগুলা তোমরা দেখছো। সো যারা পর্যাবৃত্ত গতিটা পড়ছো তারা রিলেট করতে পারবা, না পড়লেও কোনো অসুবিধা নেই। জাস্ট এটা মাথায় রেখো, তরঙ্গের উপরিস্থিত যে কণা তার যেই বেগ সেটা কিন্তু পরিবর্তনশীল, কিন্তু তরঙ্গের যে বেগ সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলছে। এই বুঝতে পারছো? তাইলে আমরা আজকের ক্লাসে কি কি বুঝলাম একটু দেখে আসি, চলো একটু রিক্যাপ করে আসি। সো আমরা আচ্ছা, এটা আমাদের দেখা শেষ। তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ v/f ল্যামডা, এটার মধ্যে যে রিলেশন সেটা আমরা দেখে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা যে তরঙ্গের প্রকারভেদ এগুলো নিয়ে টুকটাক কথাবার্তা বলবো, আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, দারুণ একটা কনসেপ্ট, বৃহস্পতিবার এইটা আমরা সমীকরণটা শিখে ফেলবো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, এখানে বলছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ছোট্ট সংজ্ঞা দেখে ফেলি একটু। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোনটা ছিল মনে আছে? ওমেগা। বলো তো ওমেগা আমরা কিভাবে পাইছিলাম? ওমেগা সমান কি? ওমেগা একটা কৌণিক বেগ। সো মানে কৌণিক বেগ কেন বললাম? এখানে কৌণিক বেগ বলা ঠিক না, কৌণিক কম্পাঙ্ক এটা। কিন্তু যখন একটা সরল ছন্দিত গতি, যখন একটা সরল ছন্দিত কণা উপরে নিচে আপ ডাউন করবে, এইটার গতিটাকে কি আমরা একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করছিলাম না? একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করছিলাম না? এবং এটা হচ্ছে ছিল ওই যে কৌণিক সরণ এত হলে তার এই যে সরণটা, সেই সরণটা হচ্ছে এখানকার উলম্ব সরণ যেটা সেটার সমান, তাই না? উলম্ব সরণের সমান। সো আমাদের এই যে কণাটা, সেই কণাটা ওমেগা স্পিডে ঘুরছিল, ওমেগা স্পিডে ঘুরছিল। তো এই ওমেগা সমান কি লেখা যায়? d⁻dt। এবং বলো তো এই থিটাটাকেই কি আমরা দশা বলছিলাম না? এই থিটাটাকেই কি আমরা দশা বলছিলাম না? থিটা মানে দশা মানে তো কোণ, দশা মানে কোণ, এবং থিটাই কিন্তু আমাদের এখানকার দশাটা নির্দেশ করছিল। সেখানে দেখো কি বলছে, সময়ের সাথে তরঙ্গের উপরে অবস্থিত কোনো কণার দশার পরিবর্তনের হারকে, এই দেখো দশার পরিবর্তন, থিটার পরিবর্তনের হারকে বলে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা, কৌণিক কম্পাঙ্ক ওমেগা। সো তাহলে এটা সংজ্ঞা আসলেও আশা করি আমরা
লিখে আসতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এবং দেখো ওমেগার সাথে কিন্তু আমাদের এই যে ওমেগা সমান সমান 2π/T মনে আছে, এবং এখান থেকে কি লেখা যায় 2πf, 2πf। সো আমাদের কৌণিক কম্পাঙ্ক যেটা বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা, আর আমাদের কণার যে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু শুধু কম্পাঙ্ক, এটা হলো শুধু কম্পাঙ্ক, এটা হচ্ছে শুধু কম্পাঙ্ক। আর এইটা কি, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এইটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। যেমন ধরো যখন বলবে এফ সমান সমান 5 হার্জ, এর মানে 1 সেকেন্ডে 5টা কম্পন সম্পন্ন করছে। কৌণিক কম্পাঙ্কের একক কি বলতো? ধরো 5, এটার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। সো কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে প্রতি সেকেন্ডে কত রেডিয়ান সে অতিক্রম করলো, প্রতি সেকেন্ডে কত রেডিয়ান অতিক্রম করলো। কিন্তু এফ এর একক কি? পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে কয়বার পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, সেইটা দিয়ে আমরা এফটাকে বুঝি। সো দুইটার মধ্যে এই বেসিক পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। তাইলে আমরা দেখে ফেললাম যে তরঙ্গ আসলে কিভাবে করে মুভ করে, এবং তরঙ্গের যে সূত্রটা ছিল, তরঙ্গের যে সূত্র বলি, আমাদের তরঙ্গ কিভাবে করে প্রোপাগেট করে, কিভাবে করে সামনের দিকে আগায়, এটা আমরা দেখলাম। যে তরঙ্গ এক পাশ থেকে আরেকটা পাশে শক্তি স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায় না, নিজের অবস্থানে থেকেই তারা উপরে নিচে ওঠানামা করে। মাধ্যমের কণার কিন্তু কোনো সরণ হয় না, প্রত্যেকটা কণা নিজের অবস্থানে থেকে একটা সরণ হয়, কিন্তু কণাগুলা তরঙ্গের সাথে সাথে স্থানান্তরিত হয় না। এটা গেল। তারপরে আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, অ্যামপ্লিটিউড বা বিস্তার বলতে কি বোঝায়, এবং তরঙ্গের বেগ কখন চেঞ্জ হয়, কম্পাঙ্ক কখন চেঞ্জ হয়, কম্পাঙ্ক কখন চেঞ্জ হয়, যখন উৎস চেঞ্জ হয়ে গেল তখন। আর এছাড়া আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যর ডিটেইল যে সংজ্ঞাগুলা, সেগুলো আমরা দেখলাম। যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কোনটাকে বলবো, সমদশা সম্পন্ন পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আমরা দেখলাম যে যখন তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে আসছে, এরকম একটা সময়ে কণাটার উপরে যখন তরঙ্গটা আপতিত হলো, কণাটা কিন্তু তরঙ্গ অনুযায়ী সেটা নিচে যাবে, উপরে উঠবে, আবার উপরে আসবে, আবার নিচে নামবে। সো দেখলাম পূর্ণ একটা কম্পন যখন সম্পন্ন হয়, ততক্ষণে আমাদের তরঙ্গ 1 ল্যামডা পরিমাণ অগ্রসর হয়, 1 ল্যামডা পরিমাণ অগ্রসর হয়। তাহলে টি পরিমাণ পর্যায়কালে যদি 1 ল্যামডা দূরত্ব যায়, 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে, এখান থেকে আমরা v = f ল্যামডা সূত্রটা প্রতিপাদন করলাম। আর তারপরে আমরা দেখলাম যদি আমাদের উৎস সেম থাকে তাহলে f সেম থাকবে, যদি মাধ্যম সেম থাকে তাহলে তরঙ্গের বেগ v সেম থাকবে। আর ফাইনালি আমরা দেখলাম যে তরঙ্গের বেগ ও তরঙ্গের উপরিস্থিত কণার বেগ, তরঙ্গের উপরিস্থিত কণার বেগ, তরঙ্গের বেগ সুষম হলেও তরঙ্গের উপরিস্থিত কণার বেগ পরিবর্তনশীল। সো আশা করি এই লাইনগুলা বইতে এখন পড়লে তুমি বুঝতে পারবা। ঠিক আছে ভাইয়া আপুরা? ডান, ডানাডান, ডান। ঠিক আছে বস? তাইলে আমাদের ভাইয়া যারা আগে তরঙ্গটা সিমুলেশন দিয়ে দেখো নাই, তোমরা প্লিজ লাগলে এই ক্লাসটাই আরও 2-1 বার দেখো। প্রত্যেকটা ওয়েবসাইট তুমি দেখছো, ওয়েবসাইট অনুযায়ী নিজে ঘাটাঘাটি করে ইচ্ছা মতো সিমুলেশন করো, দেখবা তোমার কনসেপ্টের যে ডেপথ, সেটা ইনশাল্লাহ আগের থেকে আরও অনেক বেটার হবে। যতবার পড়বা ততবার ভালো হতে থাকবে, এবং সিমুলেশনটা আশা করি তোমাকে বুঝতে আরও হেল্প করবে। সো সামনের ক্লাসে আমরা আরও মজার জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে করে আমরা তরঙ্গের উপরিস্থিত কোনো একটা কণার সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সো ইনশাল্লাহ আবার আগামী পরশুদিন তোমাদের সাথে দেখা হবে। ক্লাসটা এখনই আরেকবার রিভিশন না দিলেও হবে, কারণ মাত্রই তো একবার রিভিশন দিয়ে দিলাম। তবে নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই একবার রিভাইজ করো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।